প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের তোমাদেরকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আলোচনায় যাব। আমরা আলোচনায় ছিলাম ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা শ্রেণীতে। এখানে আমরা ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, এখন বিক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব। অন্যান্য জাবেদাগুলো সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এগুলো নিয়ে আলোচনা করেছি। তবে সমন্বয় জাবেদা আমরা একটু গত ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমন্বয় জাবেদার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেই আবার আমরা আগের ক্লাসের মতো যথারীতি আন্তঃফেরত অর্থাৎ বিক্রয় ফেরতে আমরা চলে যাব। তো আজকে সমন্বয় জাবেদার একটা পয়েন্ট শুধুমাত্র এখানে আমি উপস্থাপন করব এবং তোমরা বোঝার চেষ্টা করবে। সমন্বয় জাবেদা আমি প্রতি ক্লাসেই আগেও বলেছি, একটু যেহেতু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং যে বছরে আমরা আয় ব্যয় হিসাব করি সংশ্লিষ্ট বছরেই আমাকে আয় এবং ব্যয়গুলোকে দেখাতে হবে। যদি বকেয়া থাকে তাহলে আমাকে যোগ করে নিয়ে আসতে হবে এবং অগ্রিম থাকলে ম্যানেজ করে দিতে হবে। সেটা জাবেদায় কীভাবে করি এই বিষয়টাই এখন আমি পরিষ্কার করার চেষ্টা করব। যেমন আমরা একটু বলে নিই, যেমন খরচের বকেয়া উদাহরণ দিই, যেমন বেতন বকেয়া 700 টাকা। তাহলে আমরা কিভাবে করব, আমরা উদাহরণ দিয়ে পরিষ্কার করি তাহলে আরও সুন্দর হবে। লিখে পরিষ্কার করি, এখানে আমরা লিখে দিই, যেমন হলো বেতন বকেয়া, বেতন বকেয়া 2000 টাকা, 2000 টাকা। তাহলে এখানে আমি বলবো যে আমার কি করতে হবে, যেহেতু ওই বছরে বেতনটাকে আমাকে পূর্ণাঙ্গ দেখাতে হবে, সুতরাং আমরা বেতনকে বাড়াবো। বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এটা কিভাবে হলো, বেতন আমার বৃদ্ধি করতে হবে, সুতরাং বেতন আমার ব্যয় ছিল, ইকুয়েশানটা দেখলে বোঝা যাবে। এ ইকুয়াল টু এল প্লাস ওই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখানে বেতনটা ব্যয়, তো ব্যয়ের বৈশিষ্ট্য ডেবিট, এটাকে বৃদ্ধি করতে হলে আমরা কি করব, আরও ডেবিটই করব। তাহলে যেহেতু বকে আছে আমাকে বেশি করে দেখাতে হবে, সুতরাং বেতনটাকে আমরা কি করব, আবারও ডেবিট করব। তাহলে এখানে বেতন হিসাব ডেবিট, বেতন বেতন হিসাব ডেবিট, বকেয়া বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কত টাকা, 2000 টাকা। এখানে আমি আরেকটু সুন্দর করে বোঝাই দিই, সেটা হলো আমরা বেতনকে যেহেতু বৃদ্ধি করব, বেতনকে ডেবিট করলাম সূত্র অনুযায়ী, এর বৈশিষ্ট্য ডেবিট, এটাকে বাড়াতে হলে আমাকে আরও প্লাস করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে আমরা যথারীতি ডেবিট করেছি। আর বেতনটা বকেয়া রয়েছে, সুতরাং বেতনটা তো আমরা পরিশোধ করিনি। আমার কি বৃদ্ধি পাবে, তাহলে দায় বৃদ্ধি পাবে। দায় যদি বৃদ্ধি পায়, দায়ের বৈশিষ্ট্য কি, দায়ের বৈশিষ্ট্য এল, এর বৈশিষ্ট্য কি ক্রেডিট। এটাকে বৃদ্ধি করতে হলে আমরা প্লাস করব, আরও ক্রেডিট হবে। তাহলে এই কারণে বকেয়া বেতনটা আমরা ক্রেডিট করেছি। এটা চলতি দায় হিসাবে আমরা ক্রেডিট করেছি, আবার বাড়ানোর জন্য ক্রেডিট করেছি। এইভাবে আমরা সমন্বয়টা করে দিলাম। এটাকে আয় ব্যয় বিবরণীতে আমরা ব্যয় পাশে বৃদ্ধি করব, আর এটা আর্থিক বিবরণীতে দায় পাশে এটা চলে যাবে। এইভাবে আর কি এই বিষয়টা আসবে। আমরা আরেকটা উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হতেও পারি, সেটা দুইটা উদাহরণ দিই, তাহলে এটা আরও ভালো পরিষ্কার হবে। আমরা বেতনের ক্ষেত্রে দিলে আরেকটা ব্যয় আমরা যে কোনো ব্যয় নিতে পারি, ঠিক আছে। যেমন ভাড়া বকেয়া, তাহলে কিভাবে হবে, আমরা বলে দিই ভাড়া বকেয়া। তাহলে ভাড়াকে আমরা বৃদ্ধি করব, তাহলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। এইভাবে যত ব্যয় আসবে সবগুলো এইভাবেই হবে। তাহলে ব্যয়ের খরচের যদি অগ্রিম, আমরা ব্যয়ের ক্ষেত্রে গেলাম, খরচের ক্ষেত্রে যদি অগ্রিম প্রদান করি, খরচটা যদি অগ্রিম প্রদান করি, আমরা বলেছি ব্যয়ের বকেয়া এবং অগ্রিমের সমন্বয়ের ক্ষেত্রে জাবেদা করছি। আমরা বকেয়াটা গেলাম, এবার আমরা খরচের অগ্রিম। তাহলে খরচটা যদি অগ্রিম প্রদান করা থাকে তাহলে অগ্রিম ওই খরচ হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট খরচ হিসাব ক্রেডিট। আমরা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাব। যেমন
অগ্রিম ভাড়া প্রদান, অগ্রিম ভাড়া প্রদান 3000 টাকা, অগ্রিম ভাড়া প্রদান 3000 টাকা। তাহলে এখানে আমরা বিষয়টা একটু পরিষ্কার হই যে আমরা বলেছিলাম যে খরচের অগ্রিমটা কি সম্পদ, কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে এখানে আমরা নিশ্চয় করে একটু দেখাই দিই যে চলতি সম্পদের বৈশিষ্ট্য কি বা সম্পদের বৈশিষ্ট্য ডেবিট। এটাকে বাড়াতে হলে আমরা কি করব? আবারও ডেবিট করব। তাহলে অগ্রিম ভাড়া হিসাব আমরা সূত্র অনুযায়ী আসি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর আমরা যেহেতু খরচটা বেড়ে গেছে সুতরাং এটা কমাবো, তাহলে কমাতে হলে ভাড়া হিসাব ক্রেডিট। ভাড়া আমার খরচ ছিল, ভাড়াকে এখন যদি আমরা কমাতে চাই নিশ্চয়ই করে এটা কি করব, অর্থাৎ ব্যয়টাকে কমাতে চাইলে আমরা কি করব? ব্যয়ের বৈশিষ্ট্য ডেবিট, এখন কি করব? ক্রেডিট করব। এটা আমরা কি করলাম? মাইনাস করলে আমরা তো মাইনাস ক্যালকুলেটর করতে পারি, কিন্তু জাবেদার মাধ্যমে আমরা কি করলে কমবে খরচটা? আমার খরচটা কমবে হলো ক্রেডিট করলে। কত টাকা? 3000 টাকা। আমরা খরচটাকে কেন কমালাম? খরচটাকে কমালাম এই কারণে যে আমার ওই বছরের খরচটা ওই বছরেই দেখাতে হবে, এর বাইরে আমরা বেশি দেখাতে পারবো না। বেশি যেহেতু দিয়েছি সুতরাং আমাকে কমাতে হলে ক্রেডিট করে কমিয়ে দিতে হবে। আমার বৈশিষ্ট্য ছিল ডেবিট, ব্যয়ের আমি কমানোর দরকার, এই জন্য ক্রেডিট করলাম। আর যেহেতু অগ্রিম দিয়েছিলাম, অগ্রিমটা আমার চলতি সম্পদ হিসেবে ডেবিট হয়েছে। এইভাবে হলো আমরা কি করলাম, অর্থাৎ খরচের বকেয়া এবং অগ্রিমগুলো সমন্বয় করলাম। এইভাবে সমন্বয় জাবেদা তৈরি হয়ে থাকে। এটা আমার আর্থিক অবস্থা বিভিন্ন চলতি সম্পদ হিসেবে চলে যায়। আর ভাড়াটা আমার আয় বিবরণীতে ভাড়া থেকে মাইনাস করি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে, কিন্তু জাবেদায় আমরা এইভাবে প্রয়োগ করে দেখালাম। তাহলে এখন আমরা একটু আসি যে বিষয়টা, সেটা হলো আমার মূল আলোচনায় আসি। আমরা আন্তঃফেরত বা বিক্রয় ফেরতে যাব। আন্তঃফেরত বা বিক্রয় ফেরতের বিষয়টা কি? যখন আমরা বাকিতে বিক্রয় করি নিশ্চয় করে আমার দেনাদারের সৃষ্টি হয়, তাহলে আমরা ফেরত বিষয়টা পরে আসে। আসলে আমরা যখন বাকিতে বিক্রয় করি তখন আমার জাবেদাটা হয় কি, আমার দেনাদার হিসাব ডেবিট থাকে আর বিক্রয় হিসাব ক্রেডিট থাকে। যখন ফেরত আসে তখন এটাকে আমরা বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত বলি। তাহলে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর ফেরত আসলে, বিক্রয় ফেরত আসলে আমার সম্পদ, চলতি সম্পদ কমে যাবে না? কারণ হলো বিক্রয় যখন বাকিতে করব আমরা, ফেরত আসবে বিক্রিত পণ্যটা, তখন তো আমি ওই দেনাদারের কাছ থেকে টাকাটা আর পাবো না, তখন দেনাদার তো কমবে আমার। তো দেনাদার আমার চলতি সম্পদ ছিল, সুতরাং দেনাদার তখন ক্রেডিট হয়ে যায়। এইভাবে আমার জাবেদাটা আসবে। আন্তঃফেরত হিসাব কি হবে? ডেবিট হবে, আর দেনাদার হিসাব হবে কি? ক্রেডিট হবে। তাহলে তো আমরা আলোচনায় আসি। আমরা উদ্দীপক থেকে ডিরেক্ট দেখাবো যে আসলে এখানে কিভাবে আন্তঃফেরত জাবেদাগুলো করতে হয়। উদ্দীপকে আমার, অর্থাৎ বাকিতে বিক্রয় যেটা ছিল, আমার ফেরত আসা শুধু ওই এন্ট্রিগুলো আমরা নিয়ে আসব। তাহলে এখানে আমরা দেখি যে কি আছে। 1 নম্বর জাবেদা তো সাধারণ আছে, এরপরে 2 আছে, এরপরে কি আছে? আছে হলো ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য, এটা কম্পিউটার করে, এটা হবে না। চন্দনা মেডিকেয়ার থেকে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাক 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। তাহলে কোত্থেকে ফেরত আসছে এই কথাটা ভালো করে খেয়াল করতে হবে। চন্দনা মেডিকেয়ার থেকে মেয়াদ উত্তীর্ণের কারণে ফেরত, অর্থাৎ তাদের কাছ আমরা বিক্রয় করেছিলাম, চন্দনা মেডিকেয়ারের কাছে আমরা বিক্রয় করেছিলাম, সেখান থেকে ফেরত আসছে। তাহলে এটা বিক্রয় ফেরত হবে কত? জুলাই 2017, জুলাই কয় তারিখ? জুলাইয়ের 15 তারিখ।
আগের ক্লাসে আমরা কি এটা কয় ফেরত যাবে তাই 1 তারিখ লিখেছিলাম, কি 5 তারিখে হবে এটা। যা হোক, তো আমার এটা হয়েছে কি জুলাইয়ের 15 তারিখ। এই তারিখে আমার কি হয়েছে, কার কাছ থেকে ফেরত আসছে? চন্দনা মেডিকেয়ার, চন্দনা মেডিকেয়ার, চন্দনা মেডিকেয়ার কত টাকা আমরা দেখব। এখানে 300 টাকা করে 100 প্যাকেট, 300 টাকা, 300 ইন্টু 100, তাহলে 30,000। আমার অ্যামাউন্ট আসছে 30,000 মাইনাস বাট্টা যদি থাকে তাহলে আমরা বাট্টা দেব। বাট্টা কত টাকা আছে, কত পার্সেন্ট আছে? বাট্টা আছে 5%। তাহলে এখানে মাইনাস 30,000-এর 5% ইন্টু 5%, 30,000-এর 5% আমার কত হয়? 30,000 আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, ইন্টু 5% 1500 টাকা, 1500 টাকা। তাহলে কত হবে? মাইনাস দিলে 28,500 টাকা হবে। এটা হয়েছে। এরপরে আসি আমার 20 তারিখে কি বলেছে, কৃত প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত, এটা আমরা কৃত মানে ক্রয় করেছিলাম, আমরা ফেরত দিয়েছি, এটা হবে না। তাহলে নিরাময় ড্রাগস এর কাছে 10% বাট্টায় বিকৃত, হ্যাঁ এটা হবে, বিকৃত পণ্য ফেরত আসছে 30 তারিখে। তাহলে এটা জুলাইয়ের 30 তারিখ নিরাময় ড্রাগস, নিরাময় ড্রাগস কি বলেছে, 25,000 টাকার ওষুধ ডিরেক্ট দেওয়া আছে। আর এটা কত ছিল, এটা নাম্বারটা কি ছিল, ক্রেডিট নোট আগেরটা ছিল 222 এটা, আর সূত্র দিলাম এর হলো 30 তারিখে 4,444। এটা টাকার পরিমাণ কত? 25,000 টাকার পরিমাণ হলো 25,000 টাকা, মাইনাস হলো বাট্টা যদি থাকে, বাট্টা 25,000 ইন্টু কয় পার্সেন্ট বাট্টা আছে আমরা দেখে নেব। বাট্টা আছে হলো 10%, তাহলে 25,000-এর 10% আমরা ক্যালকুলেশন করে নিই। 25,000 ইন্টু 10% 2500 টাকা, 2,500 টাকা। 25,000 থেকে মাইনাস করলে থাকবে কত? মাইনাস করলে থাকবে 22,500, মাইনাস করলে থাকবে 22,500। এই আমার ক্যালকুলেশন। এখন আমরা ইন টোটাল দেখি, 28,500 যোগ হলো 22,500, তাহলে 51,000 টাকা আমার ইন টোটাল আসবে, 51,000 টাকা। এই হলো ফাংশন। তাহলে মোট আমার কত আসলো, অর্থাৎ আন্তঃফেরত হয়েছে আমার 51,000। দুইটা পার্টির কাছে আমার হয়েছে আন্তঃফেরত 51,000 টাকা। এখানে আন্তঃফেরতে আমার জাবেদাটা ইন টোটালের উপরে হবে। আন্তঃফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট কত টাকা? 51,000 টাকা। এটাই ছিল আমার আন্তঃফেরত বা বিক্রয় ফেরত জাবেদা। সুতরাং আমরা সুন্দরভাবে শিখেছি। একটা উদ্দীপক থেকে আমরা সুন্দর করে দেখব যে এটা আসলে আমরা বিক্রয় করেছিলাম বাকিতে, এবং এটা কোনো ত্রুটিপূর্ণ কারণে বা যে কোনো কারণে আমাদের কাছে ফেরত এসেছে, এবং কি পরিমাণ বাট্টা বাদ দেওয়ার পরে এটা ইন টোটাল করে দিলেই আমাদের এর উপরে একটা জাবেদা হয়ে যাবে। আন্তঃফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ আমার সম্পদ কমবে আর আন্তঃফেরত অর্থাৎ আমরা যে বিক্রয় করেছিলাম বিক্রয়টা ছিল ক্রেডিট আর বিক্রয় ফেরতটা ডেবিট হয়ে যাবে। এইভাবে সুন্দরভাবে জাবেদাগুলো হয়ে যায়। যাই হোক, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।